এই চাপ সৃষ্টি করার একটা প্রক্রিয়া, মানে সংখ্যানুপাতিক নির্বাচন নিয়ে তো আপনারা কথা বলছেনই, এখন এভাবে মহাসমাবেশ করে সবগুলো দল, এর পক্ষের দলগুলো একসাথে একটা চাপ সৃষ্টির প্রক্রিয়া, যেটি ব্যারিস্টার ফুয়াদও বলছিলেন। আপনার কাছে এটা নিয়ে মন্তব্য তো জানতেই চাই। আর এই যে ঐক্যমত যদি না হয়, মানে বিএনপি তো মানছে না, তাহলে আসলে কি হবে? চাপ সৃষ্টি করেও যদি কাজ না হয়, চাপ সৃষ্টিতে কাজ হবে কিনা এক নাম্বার, এবং না হলে, ঐক্যমত না হলে আসলে কি হবে? কি হবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি আসবো। মানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের পক্ষে তো অনেক যুক্তি আছে, কোনো সন্দেহ নাই, কিন্তু বাংলাদেশের মতো দেশে লোয়ার হাউসে পুরোপুরি, মানে ফুয়াদ ভাইও যেটা বললেন এটাও এক ধরনের হাইব্রিড সিস্টেম, এটাও খানিকটা অ্যাকসেপ্টেবল হতে পারে, কিন্তু পুরো লোয়ার হাউসের পিয়ার যেটা জামায়াতে ইসলামী চেয়েছে, যেটা ইসলামী আন্দোলন চায়, এটা কোনোভাবেই বাংলাদেশের মতো দেশে অ্যাপ্লিকেবল না, ফুল স্টপ। এগুলো কেন তারা করছেন আমি সেই জায়গায় আসছি। ধরুন জার্মানিতে আছে, এখন আপনি দেখবেন জার্মানিতে সরকার গঠন হয় না, কিন্তু ওদের দেশের ডেমোক্রেসি এতটাই বিকশিত হয়েছে যে দেখা গেল প্রয়োজনে যে আপনার বিরোধী দল সে আপনাকে সমর্থন করছে সরকার হিসাবে থাকার জন্য। মানে বাংলাদেশে আমরা আর্টিকেল 70টা রেখেছিলাম কারণ আমরা মনে করেছি এটা যেভাবে ছিল সেটা সমালোচনা করি, কিন্তু সকাল বিকাল যাতে সরকার পড়ে না যায় সেই কারণে আমরা আর্টিকেল 70 রেখেছি, যে আপনি হর্স ট্রেডিং করবেন, সরিয়ে ফেলবেন। লোয়ার হাউস পিয়ার যদি পুরো হয়ে যায়, একটা ছোট এক্সাম্পল দিই, 35%, ফোর ভাই একটু বেশি বলেছেন, 40-42ও লাগে না, 35 টাইপ পেলেই মোটামুটি আপনি 151 সিট পেয়ে যেতে পারেন। তো পিআর হলে সেই দল সিট পাবে 105, তার আরো 36টা সিটের প্রয়োজন হবে। সেই 36টা কেউ না কেউ দিল আমরা ধরলাম, এবং এরপর আমরা দেখবো এই সরকারটা সাস্টেইন করছে না। নেপালে এই ঘটনা ঘটতেছে, আমাদের একদম কাছাকাছি এটা আছে। একটা কথা মনে রাখতে হবে, কোন জিনিস থিওরিটিক্যালি কেমন সেটার চাইতে জরুরি কথাটা হচ্ছে আমার দেশে এটা কেমন হতে পারে। যেমন ধরুন তত্ত্বাবধায়ক সরকার বলে কোনো বস্তু পৃথিবীতে ছিল না, আমরা এনেছি, পরে আমাদের দেখে দেখে পাকিস্তান একটু ডিফারেন্ট ওয়েতে করেছে, সরিয়ে ফেলা হলো, আমরা আবারও সবাই একমত। তার মানে আমাদের দেশের কতগুলো বাস্তবতা আছে। সো লোয়ার হাউসের পুরোপুরি ক্লিয়ার ইম্পসিবল একটা ব্যাপার, এটা কোনোভাবেই হতে পারে না। কিন্তু যে আলোচনাটা হয়েছিল সেই আলোচনাটা আসলে একটু ফ্রাস্ট্রেটিং। এই জন্যই আবার একটা হাউস করা এবং সেখানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন রেখে তাতে কিন্তু এই কাজগুলো হতে পারতো। যে দলটা 3% ভোট পেয়েছে লোয়ার হাউসে, সে একটাও সিট পেলো না, সে আপার হাউসে 3টা সিট পাবে। সেই 3টা সিট পাওয়া অনেক ক্ষেত্রে সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। সেটা মানে ফুয়াদ ভাইদের মডেলটা এটা মোটামুটি এক ধরনের অ্যাকসেপ্টেন্স হতে পারে, কিন্তু আপার হাউস করলে সমাধানটা হতে পারতো। এখন এটা হচ্ছে না, বিএনপি এটা করছে না। এখন সবাই একত্র হয়ে চাপ দিচ্ছেন কেন? আমার একটা ভিন্ন অপিনিয়ন আছে এটা, যে তারা লোয়ার হাউসে এটা চায়, এটা এক অর্থে তাদের স্বার্থের পক্ষে। আমি ইসলামী আন্দোলনের কথাই যদি বলি, তাদের বিভিন্ন সিট মিলে আমি ন্যূনতম ভোটের কথাও যদি বলি, 1% ভোট তারা পেতেই পারেন, সেই সম্ভাবনা বেশ ভালো আছে। সেই হিসাবে কিন্তু তারা আমি তাত্ত্বিক ভাবে বলছি এর চেয়ে বেশিও পেতে পারেন। তাদের বেশ কিছু জায়গায় কিছু ভোট আমরা বিভিন্ন নির্বাচনে দেখেছি তারা পান। তো 1% পেলে তারা 3টা সিট কিন্তু লোয়ার হাউসে পেতে পারে, সেই বিবেচনায় তিনি লোয়ার হাউস চাইতে পারেন যুক্তিতে মনে হয়। কিন্তু আমার কাছে এটা একেবারে একটা পলিটিক্যাল মুভ মনে হয়, একটা কারণে এখন আসলে বিএনপির সাথে আন্ডারস্ট্যান্ডিং কেমন হবে, বিএনপির সাথে ইলেকশনে কে কে আন্ডারস্ট্যান্ডিং এ যেতে চায়, কতটুকু যেতে চায়, এইগুলো কথা বলে নানাভাবে বিএনপির উপরে চাপ তৈরি করে বিএনপির কাছে কতটুকু ল্যাভারেজ, এটা শুধু সংস্কারের কথা বলছি না, ইলেকটোরাল ল্যাভারেজ কতটুকু অর্জন করা যায়, এখন এই খেলাগুলো আসলে শুরু হবে। তো এখানে আমরা মুখে যা বলতে দেখছি, বাস্তবে যে তাদের ভেতরে এই চিন্তাই আছে, আমি সেটা মনে করি না। এবার আপনার আরেকটা প্রশ্নের জবাব, সেটা হচ্ছে সংস্কার যদি না মানে, আমি বরং একটা থট এক্সপেরিমেন্ট করার চেষ্টা করেছি। বিএনপি বিএনপি যেহেতু বেশ কিছু মানছে না, বিএনপি যদি বলে যে আমরা একটা সংস্কারও মানি না, যে কটাও মেনেছে এগুলো আমরা আজকে উইথড্র করলাম, একটা সংস্কারও মানি না, আমরা আমাদের এই সংস্কারের আলোচনা থেকে নিজেদেরকে উইথড্র করে নিয়ে চলে গেলাম, তাত্ত্বিক ভাবে বলছি, তাহলে কি হবে? মানে আমি ইদানিং বিশেষ করে ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে ওখানকার একজন সদস্য একবার নির্বাচনের সাথে এই সংস্কার মেনে নেয়াকে উনি একদম এভাবেই বলছিলেন যে মেনে নিলেই তো নির্বাচনের পক্ষে আমরা এগিয়ে যেতে পারি, যখন প্রধান উপদেষ্টা ডেট জানে। তার মানে এই ধরনের একটা পারসেপশন তৈরি করার চেষ্টা করা হয়েছে যে এটা না হলে ইলেকশনের দিকে আমরা যাব না, এটার রিডিং বিটুইন লাইনস এরকম। আমি সাম্প্রতিক সময়ে যা যা হচ্ছে, ধরুন খুব ভালো হয় যদি আমরা একমত হতে পারি, আমরা সবাই একমত হয়ে যদি একটা জুলাই চার্টার সাইন করতে পারি, ছাড় টাড় দিয়ে একটা জায়গায় পৌঁছে, সেটা খুব সুন্দর আমাদের ইউনিটি। কিন্তু যদি একটাও না মানে, বা যতগুলো মেনেছে, বিএনপি আর্টিকেল 70 অনেকটা মেনে নিয়েছে, বিএনপি জুডিশিয়ারি সেপারেশন পুরো মেনে নিয়েছে, এছাড়া এই যে 10 বছর টার্মস, এখন 10 বছরের জন্য মেয়াদ মেনে নিয়েছে, অনেক আইন মেনে নিয়েছে, সব যদি করে গিয়ে তারা মেনে তো চলে যায়। পুরোপুরি নেয়নি মনে হয়, 10 বছরের টার্মটাকে পুরোপুরি মেনেছে, তার সাথে আবার শর্ত আছে। আহ, মানে না, না, মেনেছে না, বলে মনে হয় না তো ওটা। না, না, মেনেছে। শর্ত কেন বলছি, ধরুন
আমি শর্ত যদি তারা নাও দেয়, তারা যদি বলেন আমি এটা মানি ওটা মানি না, মানে বিএনপি যদি না চায়, একটা কথা মনে রাখতে হবে, তো আসলে এগুলো সবগুলো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, এটা তো আপনি অর্ডিন্যান্স করে করতে পারছেন না। এগুলো আগামী পার্লামেন্ট সেটা কোন ফর্মে হবে সেটা নিয়েও ডিবেট আছে, সেটার সাথে কি গণপরিষদ একসাথে থাকবে না থাকবে না, নাকি আমরা শুধু কনস্টিটিউশন অ্যামেন্ড করে করবো, সেগুলো পরের পার্লামেন্টের কাজ। সুতরাং এই সরকার এনসিসি দিয়ে জুলাই সনদ লিখলো, বিএনপি যদি সেটা অ্যাগ্রি না করে, এনসিসি বা আপার হাউসের প্রফেশনাল রিপ্রেজেন্টেশন যদি অ্যাগ্রি না করে, জুলাই সনদে বিএনপি অ্যাগ্রি করে না লিখবে, সে ক্ষমতা আসলে তো এটা করবে না। সুতরাং এটাকে শর্ত বানানোর কিছু নাই, বরং এটাকে শর্তহীনই বলবো, যে ওটা দিয়ে যদি সরকার শেষ পর্যন্ত সরে নাও আসে, তাহলেও ঘুরে ফিরে আসলে ওইটা এফেক্টিভ হবে না, ওইটা জোর করে তো চাপিয়ে দেওয়া যাবে না। তো যতটুকু মেনেছে, কিন্তু আমি বলছি এটা যদি মানাটা বাদ দিয়েও সে সরে যায়, বা আমি আরো খুব ক্রুড প্রশ্ন করি, বিএনপি যদি বলে আমরা কোনো সংস্কার চাই না, বিএনপি কি ভোটে হারবে এবার? বিএনপি কি এবার ভোটে হারবে? খেয়াল করি আমরা শারমিন, আমরা যখন কথা বলি, আমরা জনগণ সংস্কার চাই। সংস্কার আসলে চায় এডুকেটেড, কনসাস, আরবান মিডল ক্লাস। আমি একদম এই প্রত্যেকটা অ্যাডজেক্টিভ রেখে বলছি। হুম। আরবান মিডল ক্লাস শুধু এডুকেটেড হলেই হবে না। আমি নিজে ব্যক্তিগতভাবে আমি যেটা সমাজকে বুঝতে চাই, রাজনীতি বুঝতে চাই, আমি অনেকের সাথে কথা বলে দেখেছি, আমি অনেকের মধ্যে দেখেছি যে এটা নিয়ে ডিজায়ার নাই, আবার কারো কারো আছে, কেউ 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 প্রচন্ড বিরক্ত বিএনপির ওপরে, বিএনপি কেন এগুলো হুম। মেনে নিচ্ছে না, কেন সংস্কার চাইছে না। কিন্তু এই ক্লাসটা খুবই ছোট। হ্যাঁ, এই ক্লাসটা সোশ্যাল ক্যাপিটাল বেশি, এই ক্লাসটা লিখতে পারে, এই ক্লাসটা কলাম লেখে, এই ক্লাসটা টক শো করে, এই ক্লাসটা ফেসবুকে লেখে, শোরগোল করে। কিন্তু দিনের শেষে ভোটের হিসাব নিকাশে হুম। যদি বলি খুব বড় সমস্যা হবে, হবে না। সেজন্যই আমি মনে করি বিএনপি যদি মেনে নাও নেয় শেষ পর্যন্ত, মানে ওই ইলেকশনই তো, ইলেকশনে যাওয়া, এবং সেটা ইলেকশনের এজেন্ডা হয়ে দাঁড়াবে, সেটা ইলেকশনের ম্যানিফেস্টো হয়ে দাঁড়াবে। ফুয়াদ ভাইরা যে ধরনের পার্লামেন্ট চান, তারা তাদের দলের ম্যানিফেস্টোতে সেটা ইনক্লুড করবেন, আরো যা যা চান সেটা নিয়ে দীর্ঘমেয়াদী রাজনীতি হবে, এটাই।